আমরা কতদিন বলেছিলাম আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 এই কোর্সটা করছি। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ডিফারেন্ট ব্রাঞ্চ আছে, মানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কনসার্ন ডিফারেন্ট ফিল্ড আছে, তার মধ্যে আমরা ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পড়ব। তো আজকে আমাদের পড়ানোর শুরু করা হবে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর ইন্ট্রোডাকশন। মানে তুমি যদি বলতে চাও অল্প কথায় ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিংটা কি, এর জন্য আমরা দুইটা বই এখানে আমি পিডিএফ, আসলে এগুলো বইয়ের পিডিএফ পাওয়া যায় না, আমি স্ক্যান করে তোমাদের জন্য দুইটা চ্যাপ্টার তৈরি করেছি। এটা হইলো এম এ আজিজ স্যারের বইয়ের, আর এইটা হইলো আমাদের মুজিবুর রহমান স্যারের বইয়ের। তো এই দুইটা হ্যান্ড আউট আমি তোমাদের দিয়ে দিব। তো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর তা আমরা যদি বলতে চাই, প্রথমে হলো ওয়াটারটা ইম্পর্টেন্ট হিউম্যান সাস্টেনেবিলিটির জন্য এবং ন্যাচারাল এক্সিস্টেন্স মেনটেন থাকার জন্য আমাদের ওয়াটারটা দরকার। মানুষ ওয়াটারটা কি কি কাজে ব্যবহার করে যদি আমরা চিন্তা করি, প্রাইমারিলি ড্রিঙ্কিং এর কাজে, হাউস হোল্ড ওয়ার্কে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল কাজে ওয়াটার ব্যবহার করে, এটা মানুষের ইউজ। এছাড়া এনভায়রনমেন্ট বা নেচার ইটসেলফ ওয়াটার ডিফারেন্ট কাজে ব্যবহার করে। তো আমাদের কি কি সেক্টরে আমরা ওয়াটার ব্যবহার করি? ড্রিঙ্কিং, ওয়াশিং, লন্ড্রি। এরপর এই ওয়াটারটা ব্যবহারের পর আমাদের কি হয়? ওয়েস্ট ওয়াটার তৈরি হয়, দূষিত পানি তৈরি হচ্ছে ব্যবহারের পর, ব্যবহার্য পানি। এই পানিটাকে আমাদের কি করতে হয়? ডিসপোজ করতে হয়, কারণ আমরা আমাদের বাড়ির মধ্যেই এই নোংরা পানিটা রেখে দিই না। আমাদের কি করতে হয়? এই পানিটাকে আমাদের বাড়ি বা ইউজেসের লোকেশন থেকে কোনো দূরবর্তী জায়গায় ফেলে দিতে হয়। তো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর বেসিক কাজটা হয়ে গেল ফ্রেশ ওয়াটারটাকে সাপ্লাই করা, এরপর আবার যখন স্যানিটারি ইঞ্জিনিয়ারিংটা আসবে, এরপর যখন কিনা ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আসবে, তখন এই ডিসপোজালটা কিভাবে করা যায় সেটা নিয়ে কনসার্ন থাকে। তো মানুষ সৃষ্টির প্রথম থেকে পানির গুরুত্বটা বুঝতে পারছে, কিন্তু পানি যে বিশুদ্ধ হইতে হবে, পানি মানে কি? নদী, নালা, খাল, বিল, যে কোনো লোকেশন থেকে তো পানি কালেক্ট করা যায়, তাই না? সে পানিটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু একটা পরিষ্কার পানি, ময়লা মুক্ত পানি, রোগ জীবাণু মুক্ত পানির ইম্পর্টেন্সটা মানুষ ধীরে ধীরে বুঝতে শিখছে। তো মানুষ প্রথম ওয়াটার বর্ন যে ডিজিজের কথা জানে বা জানতে পারে সেটা হলো কলেরা এবং টাইফয়েড। তারা প্রথমে বুঝতে পারে যে পানির কারণেই মানুষের কলেরা হচ্ছে, টাইফয়েড ফিভার হচ্ছে, কলেরার কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। তখন তারা ধীরে ধীরে বুঝতে পারলো যে আমরা যে পানিটা ব্যবহার করছি, যেখান থেকে কালেক্ট করি, যে পানিটা ব্যবহার করছি, এই পানিটা আমাদের রোগ জীবাণুর কারণ হচ্ছে, আমাদের হিউম্যান হেলথের জন্য ইস্যু হিসেবে দেখা দিচ্ছে। তখন তারা কি করলো? এই ওয়াটারটাকে ট্রিট করে ব্যবহারের চিন্তা ভাবনা শুরু করলো। ঠিক আছে? তো এইটার জন্য তো আমাদের যদি ওয়াটার সাপ্লাইয়ের যদি একটু হিস্ট্রি দেখি, হিস্ট্রি বলতে বোঝাচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের কথা। ওয়াটার সাপ্লাই পৃথিবীতে, এই ওয়াটার সাপ্লাই ফ্যাসিলিটিটা বা সিস্টেমটা ডেভেলপ করার নিদর্শন আমরা ইজিপ্টে প্রায় 2000 বছর পূর্বে, মানে খ্রিস্টের জন্মের 2000 বছর পূর্বে তাদের যে কি বলে সিভিলাইজড সোসাইটি ছিল, সেখানেও আমাদের ওয়াটার সাপ্লাই করা হতো, এটার নিদর্শন পেয়েছি আমরা। এছাড়া মহেঞ্জোদারো, রোমান বা গ্রিক সিভিলাইজেশনের সময়ও আমরা দেখতে পাচ্ছি এরা এমন অনেক স্ট্রাকচার তৈরি করছে যেটা ওয়াটার সাপ্লাইয়ের কাজ করে। মনসুন বা বৃষ্টির সময় সেই পানিগুলো ওরা ধরে রাখতো এবং ড্রাই সিজনে সেই পানিটা তারা ব্যবহার করত। ঠিক আছে? তো এই হিস্ট্রিটা তোমরা পড়ে নিতে পারো যে আমাদের এই ওয়াটার সাপ্লাই ফ্যাসিলিটিটা কোথায় ছিল। তাছাড়া অ্যানশিয়েন্ট চায়নাতে আমাদের ডিপ টিউবওয়েলের উপস্থিতি পাওয়া গেছে। এমনও গেছে যে একটা ডিপ টিউবওয়েল 500 মিটার গভীর পর্যন্ত হয়েছে, মানে চীনারা 500 মিটার গভীর থেকে পানি উঠিয়ে সে পানিটা তারা ব্যবহার করতো। এছাড়া ইন্ডিয়াতে বা বাংলাদেশের এই কাছাকাছি এলাকাতে তুমি 30 থেকে 60 মিটার গভীরতার কূপ অ্যাভেলেবেল তোমরা দেখতে পারবা। তো আমাদের এই ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিংটাকে ডেভেলপ করতে বা ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং ইন্ট্রোডিউস করতে আমাদের অনেক ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ডক্টর, লয়ার, রাইটার, স্টেটমেন্টস বা রাজনৈতিক ব্যক্তিত্বরা কাজে লাগে, মানে কাজ করেছেন। তুমি বলতে পারো স্যার এটা তো একটা ইঞ্জিনিয়ারের কাজ, কিন্তু
এদের কাজ কি, এরা কি করছে? এরা হলো অ্যাওয়ারনেস তৈরি করছে। মানুষ আগে জাস্ট নদী থেকে পানি এনে, খাল থেকে পানি এনে ডিরেক্ট সেটা ব্যবহার করতো, কনজিউম করতো, ঠিক আছে? তো এটার খারাপ দিকটা লোকজনকে জানানোর জন্য আমাদের ডক্টর, লয়ার, রাইটার্সরা কি করছে, জোরালো দাবি জানাইছে সরকারের কাছে, প্রস্তাব দিছে যে এই পানিটা আমাদের পিউরিফাই করতে হবে। যেমন ইভেন চার্লস ডিকেন্স, ঠিক আছে, নাম হয়তো শুনছো, একজন বড় রাইটার ইংল্যান্ডের, সে টেমস নদীর পানিটা যে পলুটেড, এই পানিটা ডিরেক্ট কনজিউমেবল না, এটার জন্য সরকারের কাছেও কি আর্জি জানাইছে। তো ধীরে ধীরে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা আসছে 19th সেঞ্চুরি থেকে ডিফারেন্ট মেথড, ছোট হোক বড় হোক, আমাদের ওয়াটার পিউরিফিকেশনের প্রচলনটা চলে আসছে। তো আমরা যদি ওয়াটার পিউরিফিকেশন, তো আমরা যদি বাংলাদেশের ওয়াটার সাপ্লাই সিনারিওর কথা চিন্তা করি, বাংলাদেশ ভারত এই সময়টাতে ওয়াটার সাপ্লাইয়ের কথা বা সাপ্লাইয়ের এস্টাবলিশমেন্ট গুলো চলে আসছে এট দ্য সেম টাইম সারা বিশ্বে বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যখন কিনা এই সাপ্লাই গুলো ইন্ট্রোডিউসড হয়েছে, মানে 19th সেঞ্চুরিতে। ঢাকার নবাব স্যার আব্দুল গনি, সে 1874 সালে ঢাকা ওয়াটার ওয়ার্কস গঠিত করে। তার মাধ্যমে ঢাকা শহরে, ঢাকা সিটির মধ্যেতে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। তো ওয়াটার সাপ্লাই বলতে ডিরেক্টলি আমরা শুধুমাত্র পাইপের মাধ্যমে পানি সাপ্লাই বলছি না। ওয়াটার সাপ্লাই বলছে দরকার পড়লে গ্রাউন্ড ওয়াটার থেকে পানি এক্সট্রাক্ট করে ওই লোকালিটির জন্য, ওই কমিউনিটির জন্য ওয়াটারের সাপ্লাই দেওয়া। সেটা একটা টিউবওয়েল হতে পারে, একটা ওয়েল খনন করা হতে পারে। তো 1928 সালের পর থেকে মোটামুটি টিউবওয়েলের প্রচলনটা এই আমাদের ভারতীয় উপমহাদেশে খুব বেড়ে যায়। তো মোটামুটি এখন পর্যন্ত 1928 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 8 মিলিয়ন হ্যান্ড টিউবওয়েল স্থাপিত হয়েছে। মানে রুরাল পপুলেশনের মতো 97% লোক এখন ড্রিঙ্কিং পারপাসে টিউবওয়েলের পানি ব্যবহার করে, ঠিক আছে? এর আগে হয়তো নদী থেকে পানি, খাল থেকে পানি, নিয়ার বাই পুকুর থেকে পানি। এখনো বাংলাদেশের অনেক এলাকা, রিমোট এরিয়া, যেগুলোকে বলা হয় হার্ড টু রিচ এরিয়া, এই এরিয়াগুলোতে তারা কি করতেছে, এই টিউবওয়েলের পানি পাচ্ছে না, তাদেরকে আবার এই পুকুর, খাল, এখানকার পানিগুলোকেই ব্যবহার করতে হচ্ছে। এটা জাস্ট পানিটা কনজিউমারের কাছে পৌঁছায় দেওয়া যে কোনো উপায়ে, কনজিউমারকে দেখায় দেওয়া যে এইখান থেকে তুমি পানি নিতে পারো, এই সমস্ত কাজগুলো হলো আমাদের ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত। তো আমি যদি আবার একটু খেয়াল করতে চাই, ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস অফ ওয়াটার সাপ্লাই। তো ওয়াটার সাপ্লাই বিষয়টাকে যদি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে এটা ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং বা ওয়াটার সাপ্লাই সিস্টেম বলতে কি বোঝায়? দ্য প্ল্যানিং, ডিজাইন, কনস্ট্রাকশন, সুপারভিশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ওয়াটার সাপ্লাই সিস্টেম টু সাপ্লাই ওয়াটার অফ সাপ্লাই পোর্টেবল ওয়াটার টু দ্য কমিউনিটিস হ্যাভ লং বিন দ্য রেসপন্সিবিলিটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স ইন এভরি সেঞ্চুরি অফ দ্য ওয়ার্ল্ড। তো বলতেছে সিভিল ইঞ্জিনিয়ারদেরই দায়িত্ব ছিল আগে থেকে যে কনজিউমারের কাছে পোর্টেবল ওয়াটার পৌঁছায় দেওয়ার জন্য যত প্ল্যান করা, ডিজাইন করা, কনস্ট্রাকশন করা, মেইনটেইন করা, এটা সিভিল ইঞ্জিনিয়ারদেরই কাজ ছিল। তো তারপর ওয়াটার যে আমাদের পোর্টেবল ওয়াটার মানেটা কি? পোর্টেবল ওয়াটার বলতে বোঝাচ্ছে যে ওয়াটারটা তোমার ফিজিক্যাল, কেমিক্যাল আর বায়োলজিক্যাল কন্টামিনেশন ফ্রি। মানে ফিজিক্যাল মানে কি, কিছু ধুলাবালি, ময়লা, কাগজ এগুলো থাকবে না। কেমিক্যাল কি, এর মধ্যে ধরো বেশি অ্যাসিডিটি থাকবে না, বেশি ক্ষারীয় অবস্থা থাকবে না, ক্লোরাইড থাকবে না। বা মাইক্রোবায়োলজিক্যালি ফ্রি বলতে কি বোঝাচ্ছে, ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন এগুলো থাকবে না। মানে একবারে সেফ, ব্যবহারযোগ্য, ডিরেক্ট কনজিউমেবল বা ড্রিঙ্কেবল ওয়াটারটাকে আমরা বলি কি, পোর্টেবল ওয়াটার। বুঝছো? সেফ ওয়াটার কে পোর্টেবল ওয়াটার বলতেছে। এখানে আরেকটা টার্মিনোলজি আছে, প্যালাটেবল ওয়াটার, সেটা হয়তো তোমাদের ম্যাডাম যখন ট্রিটমেন্ট করাবেন তখন সেখানে বলবেন তোমাদের। প্যালাটেবল ওয়াটার একটা টার্মিনোলজি আছে। তো সিভিল ইঞ্জিনিয়ারদের মধ্যে যারা ওয়াটার সাপ্লাই এবং এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, ডিসপোজাল নিয়ে কাজ করতো, তাদেরকে বলা হয়তো স্যানিটারি ইঞ্জিনিয়ার। এটা আমি পরে এর আগে গত দিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি, স্যানিটারি ইঞ্জিনিয়ার আগে বলা হইতো। এরপর কি ছিল, যেহেতু এই দুইটা মানুষের হেলথের সাথে ডিরেক্ট কানেক্টেড, ফ্রেশ ওয়াটার সাপ্লাই না পাইলে তুমি অসুস্থ হবা, এবং ওয়েস্ট ওয়াটার যদি তোমার কাছে স্ট্যাগনেন্ট থাকে এর দ্বারা তুমি আবার অসুস্থ হইতে পারো। তো পাবলিক হেলথটা ডিপেন্ড করতেছে এই স্যানিটারি ইঞ্জিনিয়ারদের কাজের সাথে। তো এদেরকে আবার তখন বলা, নামে ডাকলো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার।
তারপরে যেহেতু পাবলিক হেলথের সাথে আমাদের এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, আরো ডিফারেন্ট পলিউশন বা বিভিন্ন প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এই জিনিসগুলো চলে আসলো, তখন এদেরকে স্পেসিফিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারদের এই ব্রাঞ্চকে বলা হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। তো এরা কি করে, এরা কিন্তু ওয়াইড রেঞ্জের কি করে নলেজে রাখে। এরা কিসের নলেজে রাখবে? হাইড্রোলজিক, তারপরে জিওলজিক। জিওলজিক মানে কি? জিওটেকনিক্যাল বিষয়গুলোতে, এটা জিওটেকনিক্যাল বলা যাবে না, জিওলজি মাটির ধরন, মাটির কোথায় কোন স্তর আছে, কোন স্তরে পানি আছে, এরকম ইনফরমেশন জানতে হয়। তারপর হাইড্রোলজি জানতে হয়, কখন আমাদের বৃষ্টিপাতটা আমার এরিয়াতে কখন কেমন হয়, আগামী এত বছর পর কেমন আসবে, বা ফ্লাড আমার হবে কি হবে না, এরকম নলেজ রাখতে হয়। তারপর রাখতে হয় কি, তাদের কেমিস্ট্রির নলেজ রাখতে হয়, কোন ম্যাটেরিয়াল ব্যবহার করে, পাইপলাইন ব্যবহার করলে আমার ওয়াটারের কোয়ালিটি নষ্ট হবে না, ওয়াটারের কোয়ালিটি কিভাবে ডেভেলপ করা যায়, ওয়াটারের কেমিক্যাল ইম্পিউরিটিস গুলো কিভাবে দূর করা যায়। তারপর আমাদের যদি পাইপলাইন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি লাগে, হাইড্রোলিক্স এর নলেজ লাগে। গত সেমিস্টারে তোমরা পড়ে আসছো, যেটা কিনা পাইপের মধ্যে, কন্ডিউটের মধ্যে যে হাইড্রোলিক্স গুলো আছে, ফ্রিকশনাল লস, বার্নস থিওরাম, এগুলো দিয়ে তোমরা তো পাইপের মধ্যে ফ্লো এই বিষয়ে জেনে আসছো। তুমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তুমি যেটা ডিজাইন করলা ডেস্কে বসে, সেটাকে সাইটে ইমপ্লিমেন্ট করার জন্য স্ট্রাকচারালি যে নলেজ থাকা দরকার। তো অ্যাকচুয়ালি তার সাথে আবার ইকোনমিক্স নিয়েও তো একটু কি থাকে, চিন্তা থাকতে হয় যে আসলে আমি যেটা বানাতে যাচ্ছি সেটা কি আসলে ইকোনমিক্যাল ফিজিবল কিনা। আমি অনেক গরিব একটা কান্ট্রিতে আমি একটা দামি একটা টেকনোলজি ডেভেলপ করতেছি, সফটওয়্যার টেকনোলজি করতেছি, এটা তো ফিজিবল হবে না, তাই না? তো এই সিভিল ইঞ্জিনিয়ারদের যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারদের একটা ওয়াইড রেঞ্জের নলেজ লাগে, এবং সেই নলেজটাকে কাজে লাগায় পাবলিকের হেলথ সম্পর্কে কনসার্ন থাকতে হয়। তো আমরা এই সেমিস্টারে ওয়াটার সাপ্লাই নিয়ে কাজ করব। তো ওয়াটার সাপ্লাই নিয়ে যদি কাজ করতে চাই, এখন ওয়াটার সাপ্লাইয়ের অবজেক্টিভটা কি? তোমরা কি আমার কথা শুনতে পারতেছো বা বুঝতে পারতেছো? জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে যে হিস্ট্রির মতো একটা যে পড়ালেন স্যার ইন্ট্রোডাকশনে, এই জিনিসটা কি স্যার পরীক্ষায় আসার মতো? পরীক্ষা কি আসবে না আসবে সেটা বলতে পারবো না, বাট এটা তো একটু জানা দরকার, তাই না? জি স্যার। আচ্ছা, এবার ওয়াটার সাপ্লাইয়ের অবজেক্টিভটা কি, কেন ওয়াটার সাপ্লাই নিয়ে আমরা কনসার্ন, বা ওয়াটার সাপ্লাই নিয়ে সিভিল ইঞ্জিনিয়াররা কেন কনসার্ন, ওয়াটার সাপ্লাইয়ের অবজেক্টিভটা কি? ওয়াটার সাপ্লাই যদি করি তাহলে কি কি জিনিস মাথায় রাখতে হবে? এক হলো, ওয়াটার সাপ্লাই হইলে সেটা অ্যাডিকুয়েট কোয়ান্টিটির ওয়াটার সাপ্লাই হতে হবে। সাপ্লাই ওয়াটার ইন অ্যাডিকুয়েট কোয়ান্টিটি। অ্যাডিকুয়েট কোয়ান্টিটি বলতে বোঝাচ্ছে প্রয়োজনীয় অ্যামাউন্টের। তো আমি যদি একটু এর লিটারেচারটা দেখি, প্রথমটা বলতে টু সাপ্লাই ওয়াটার ইন adequate quantity means that the water supplied to the community should meet all the requirements for water and be available when required. তো আমরা বলতেছি মানুষ তাদের ড্রিঙ্কিং পারপাসে ওয়াটারটাকে ব্যবহার করে, এছাড়া বাড়ির ব্যবহার্য কাজে, ইন্ডাস্ট্রিয়াল কাজে, এগ্রিকালচার কাজে, ডিফারেন্ট ফিল্ডে ওয়াটারটা ব্যবহার করে। তো আমি যদি একটা সিস্টেম ডেভেলপ করি, সিস্টেম মানে কি, কোনো এক জায়গা থেকে পানি এনে কনজিউমারের কাছে দিব, এটাই তো ওয়াটার সাপ্লাই, তাই না? কোনো একটা জায়গা থেকে পানি এনে কনজিউমারের কাছে দিব, এটাই হলো আমাদের ওয়াটার সাপ্লাই। কিন্তু কতটুকু পানি দিব? যে কনজিউমারের যতটুকু দরকার ততটুকু আমি পানি দিব। শুধুমাত্র তুমি বলতেছো না আপনাকে আমি ড্রিঙ্কেবল পানি দিব, আর বাদ বাকি পানি সে কি করবে? তুমি অল্প পরিমাণ পানি দিলা, যে বললো আপনি যদি খাওয়ার পানি দিলাম আর বাদ বাকি কাজের চিন্তা আমার নাই, তাহলে হবে না? তাহলে এটা একটা গুড ওয়াটার সাপ্লাই সিস্টেম না। তো কনজিউমারের টপ টু বটম যত ধরনের ওয়াটার রিকোয়ারমেন্ট আছে, সব রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার অ্যামাউন্টের পানি যাতে এই সাপ্লাই সিস্টেম দিয়ে আছে, এটা একটা ওয়াটার সাপ্লাই সিস্টেমের অবজেক্টিভ। এরপর হলো সাপ্লাই সেফ অ্যান্ড হোলসাম ওয়াটার টু দ্য কনজিউমার। সেফ ওয়াটার বলতে বোঝাচ্ছে এখানে রোগ জীবাণু বা মানুষের হেলথ হ্যাজার্ড ক্রিয়েট করে এমন কোনো ধরনের পানি নাই। এরপর হোলসাম অ্যামাউন্ট বলতে কি বোঝাচ্ছে, যে পানিটা আমাদের কি হবে, দৈনন্দিন ব্যবহারে আমরা দৈনন্দিন কাজগুলোতে এই পানিটাকে ব্যবহার করতে পারবো। এরপর হলো মেক ওয়াটার ইজিলি অ্যাভেলেবল টু দ্য কনজিউমার। তো পানিটাকে কনজিউমারের কাছে ইজিলি অ্যাভেলেবল করতে হবে। তো এই জায়গাটাতে একটু তোমাদের বোঝার বিষয় আছে, পরীক্ষাতে আসতে পারে এগুলোকে এক্সপ্লেন করার বিষয়। যেমন ইজিলি অ্যাভেলেবল বলতে কি বোঝাচ্ছে? ইজিলি অ্যাভেলেবল বলতে বোঝাচ্ছে, তোমরা যদি গ্রাম অঞ্চলে যাও, তোমরা কি শিওর প্রতিটা বাড়িতে একটা করে টিউবওয়েল আছে? স্যার প্রতি বাড়িতে একটা করে প্রতি বাড়িতে মেবি নাই। তুমি যদি ভালো একটা ওয়েল
কি বলবো মানে ভালো একটা ইকোনমিক স্ট্যাটাসের গ্রামে যাও তাহলে পাইতে পারো, তাছাড়া কিন্তু সব জায়গায় নাই। কিন্তু সেখানেও কিন্তু মানুষজন কি করতেছে, টিউবওয়েলের পানি ব্যবহার করতেছে। দরকার হলে 3-4টা বাড়ি মিলে একটা হয়তো বা 3-4টা পরিবার, আমরা বলতে পারি 3-4টা পরিবার মিলায়ে একটা টিউবওয়েল আছে, তখন তারা কি করতেছে ওই টিউবওয়েল থেকে পানি নিচ্ছে। বা এমনও অনেক জায়গা আছে যেখানে দেখবা একটা এলাকাতে প্রাইমারি স্কুলের ওখানে টিউবওয়েল আছে, আর কোথাও টিউবওয়েল নেই। তখন কি করতে হয়, এ ধরো 10-15 মিনিট হেঁটে যেয়ে ওই টিউবওয়েল থেকে পানি কালেক্ট করতে হয়, তারপর বড় বাড়িতে নিয়ে আসে। এখন বলো তো, যাদের এত দূরবর্তী জায়গা থেকে পানি নিয়ে আসতে হয়, তারা কি এই পানিটা শুধু ড্রিঙ্কিং এর কাজে ব্যবহার করবে না অন্য কাজেও ব্যবহার করবে? ড্রিঙ্কিং। শুধু ড্রিঙ্কিং। কারণ যদি সব বাড়ির সব কাজ করার জন্য ওকে পানি আনতে হয়, তাহলে তো ওর তো কষ্ট হয়ে যাবে, তাই না? তখন সে কি করবে, ড্রিঙ্কিং পারপাসে ভালো পানিটা আনবে, কিন্তু হাউস হোল্ড কাজে আশেপাশের কোনো পুকুর থাকলে, আশেপাশে কোনো খাল থাকলে, নদী থাকলে সেখান থেকে পানি এনে ব্যবহার করবে। এটা কি লজিক্যাল একটা অ্যাপ্রোচ না ওদের জন্য? জি স্যার। হ্যাঁ, তো কথা হয়ে গেল আমাদের ওয়াটার সাপ্লাইটা। ইভেন তুমি ঢাকা শহরের কথা চিন্তা করো, এখন ধরো প্রতিটা বিল্ডিং এ পানি না দিয়ে যদি বিল্ডিং এর বাইরে একটা ওয়াটার পাইপলাইন থাকে, তোমরা মানে কি, আমি তোমাদের সাথে বলি, মিনা কার্টুন দেখছো তো, তাই না? মিনা কার্টুনের একটা পর্ব ছিল না, ও ঢাকা শহরে আসে, হাউস সার্ভেন্টরা সবাই সকালবেলা যে একটা পানির কল থেকে পানি নিয়ে আসে, দেখছিলে এরকম? স্যার লাইন ধরে পানি নিত যেটা। জি স্যার দেখছিলাম। দেখছো? তাহলে এখন বোঝো, এইভাবে যদি বাড়ির পানি বলতে, এখানে বোঝাচ্ছে বিষয়টা কি, একটা কমিউনিটিতে একটা ফ্রেশ ওয়াটার সাপ্লাই আছে, ঠিক আছে? তাহলে ওই কমিউনিটির লোকজন অবশ্যই ড্রিঙ্কিং পারপাস ছাড়া অন্য পারপাসে পানি কালেক্ট করবে না, করবে? করবে না। তো বলতেছে আমাদের ইজিলি অ্যাভেলেবল ওয়াটার দিতে হবে। পাইপ সাপ্লাই দিলে আমাদের সাপ্লাইটা হবে কিরকম, প্রতিটা বাড়িতে যেন একটা করে সাপ্লাই থাকে। আর যদি গ্রাউন্ড ওয়াটার বা রুরাল এরিয়াতে সাপ্লাই থাকে, তাহলে প্রতিটা হাউস হোল্ড বা প্রতিটা ফ্যামিলিতে যেন একটা করে ওয়াটার থাকে, ওয়াটার পয়েন্ট থাকে। আর যদি না হয় একেবারে ইকোনমিক মানে সলভেন্সির অভাব যদি দেখা দেয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে, একটা ছোট ছোট কমিউনিটির জন্য আমাদের ওয়াটার সাপ্লাইয়ের প্রভিশন রাখতে হবে, যাতে তাদের বাড়ি থেকে এই পানিটা কালেক্ট করতে বেশি সময় নষ্ট না হয়। বেশি সময় নষ্ট না হলে তারা কি করবে, পানি খাওয়ার সাথে সাথে বাড়ির ব্যবহার্য কাজে ওই পানিগুলোকে ব্যবহার করবে। যত বেশি ফ্রেশ ওয়াটার ব্যবহার করবে, তাদের হেলথ তত বেশি ভালো থাকবে, তাই না? থালা বাসন ধুইলো নোংরা পানি দিয়ে, গ্লাসে খাইলো ভালো পানি, তবুও তো তার রোগ বালাই হবে শরীরে, তাই না? এইটা তো এটাই বলতেছে, ইজিলি অ্যাভেলেবেল হইতে হবে তাদের কাছে, ইজিলি রিচড একটা পয়েন্টের মাধ্যমে ওয়াটার সাপ্লাই করতে হবে। তো এই জিনিসটা তোমাদের পরীক্ষাতে দেখতে হবে কত মার্কসের আমি কোশ্চেন দিছি, তার উপর ডিপেন্ড করে যদি ধরো 1-1.5 মার্কস হয়, তাহলে তোমরা 3টা পয়েন্ট লিখলা। আর যদি আমরা 3 মার্কস দিয়ে দিই, তখন তোমাদের কিন্তু প্রতিটা পয়েন্ট 2 লাইন অন্তত করে ডিফাইন করতে হবে আসলে এটার দ্বারা কি বোঝাচ্ছে। আমি ক্লিয়ার করতে পারছি তোমাদের? আমি কি ক্লিয়ার করতে পারছি কথাটা? জি স্যার। আচ্ছা, তোমরা তো খাতা কলম নিয়ে বসছো নাকি? খাতা কলম রাখো, কিছু কিছু পয়েন্ট কিন্তু আমরা বলি যে জিনিসটা তোমাদের নোট রাখা উচিত। রিয়াড 30 আচ্ছা ক্লাসে? রিয়াড 30? জি স্যার। আচ্ছা, কাইন্ডলি সবাই একটু আনমিউট করো তো, সবাই আনমিউট করো উইদিন এ মিনিট। জাস্ট 1 মিনিটের জন্য একটু আনমিউট করো। আইডি 151 আছো? আইডি 151। আইডি 142। Sir, 142, yes sir. আছো? This sir, 142. আচ্ছা 51 আর হচ্ছে 116। Yes sir.
স্যার রিয়েট 51 আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই এখন আনমিউট করো। আচ্ছা, আমরা ওয়াটার সাপ্লাইয়ের অবজেক্টিভ গুলো দেখতে পেলাম। এখন আমরা দেখলাম এলিমেন্ট অফ ওয়াটার সাপ্লাই, মানে আমাদের এই সেমিস্টারের মানে কি ফোকাসড এরিয়া কি হবে, ওয়াটার সাপ্লাইয়ের কি কি এলিমেন্ট। তো ওয়াটার সাপ্লাই সম্পর্কে তোমরা ধারণা রাখতে পারো যে ওয়াটার সাপ্লাই শুধুমাত্র রুরাল এরিয়া, আরবান এরিয়ার জন্য না, এটা রুরাল এরিয়ার জন্য। বাট এই সেমিস্টারে আমাদের টার্গেটটা আমরা রাখবো মোটামুটি আরবান এরিয়াতে, মানে শহর অঞ্চলে মিউনিসিপ্যাল এরিয়াতে ওয়াটার সাপ্লাইটা কিরকম হইতে পারে। তো ওয়াটার সাপ্লাইয়ের যে এলিমেন্ট আছে এখানে 4টা এলিমেন্ট আছে। সোর্স অফ সাপ্লাই, যেখান থেকে আমি ওয়াটারটা কালেক্ট করব, সোর্সটা আমার কোথায় হবে, কালেকশন সিস্টেম, সোর্স থেকে আমি কিভাবে ওয়াটারটাকে কালেক্ট করব, তারপর ট্রিটমেন্ট, এই কালেক্টেড ওয়াটারটাকে আমার ট্রিটমেন্ট প্রয়োজন আছে কিনা, তাহলে যদি প্রয়োজন থাকে কিভাবে ট্রিটমেন্ট করব, আর একটা হলো ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই ওয়াটারটাকে ইন্ডিভিজুয়ালি প্রতিটা কনজিউমারের কাছে কিভাবে পৌঁছায় দিব। ঠিক আছে, তাহলে এই 4টা হলো ওয়াটার সাপ্লাইয়ের এসেনশিয়াল এলিমেন্টস। কেউ কি আমাকে একটু এই 4টা একটু ব্যাখ্যা করে বলতে পারবা আমি যেটা বললাম? কাইন্ডলি কেউ একজন বলো তো। সোর্স অফ ওয়াটার সাপ্লাই এটা বলতে বোঝাচ্ছে স্যার যে আমাদের প্রথমে সোর্স করতে হবে যে কোথায় ওয়াটার সাপ্লাইটা আছে, মানে খুঁজে বের করতে হবে। ওয়াটার সাপ্লাই না পানি কোথায় আছে, মানে পানি কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। দেন কালেকশন সিস্টেম হচ্ছে সেই পানিটাকে আমাদের কালেক্ট করতে হবে, নিতে হবে। দেন ট্রিটমেন্ট, মানে যদি পানি বিশুদ্ধকরণের প্রয়োজন হয় তাহলে সেটাকে পরিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। আর দেন ডিস্ট্রিবিউশন হচ্ছে সবার মানে সবাই যেন পায়, সমাজের বা পরিবারের বা পরিবেশের সবার মাঝে দিয়ে দিতে হবে, মানে সাপ্লাইটা এলাকার জন্য তুমি এই সাপ্লাইটা করতেছো তারা যাতে সবাই পায়। এখন তুমি ঢাকা ওয়াসা তো আমাদের যে চিটাগাং এ পানি দিবে না, তাই না? বুঝতে পারছি, মানে ইন্টেন্ডেড এরিয়াতে আমাদের পানিটা যাতে সবাই পায়। ওকে গুড। তো এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখাইছে। এখানে কি দেখাচ্ছে, একটা হলো সোর্স অফ সাপ্লাই। সোর্স অফ সাপ্লাই বলতে এখন একটা রানিং স্ট্রিম বোঝাচ্ছে, এটা নদী হইতে পারে, খাল হইতে পারে। এবং ইনটেক এবং পাম্প দুইটা মিলে কালেকশন। ইনটেক হলো একটা ডিভাইস, একটা যন্ত্র যেটা কি করে সোর্স থেকে পানি কালেক্ট করে। এই পানি কালেক্ট করার জন্য যে সাকশনটা দরকার সেটা আমাদের পাম্প সাপ্লাই করবে। তো এই পুরোটা হলো আমাদের কালেকশন সিস্টেম, এবং পাইপের মাধ্যমে এই কালেকশন সিস্টেম থেকে ওয়াটারটা ট্রিটমেন্টে চলে যায়। এরপর ট্রিটমেন্টের পর আমাদের গুড কোয়ালিটির ওয়াটার, পোর্টেবল ওয়াটার, সেফ ওয়াটার একটা কি বলবো ডিস্ট্রিবিউশন পাইপ নেটওয়ার্কের মাধ্যমে ডিফারেন্ট পয়েন্টে কনজিউমারের কাছে পৌঁছায় যায়। ঠিক আছে, এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এখন আমি সোর্স অফ সাপ্লাই সম্পর্কে যদি আমি বলি, সোর্স অফ সাপ্লাই, তোমরা তো পানি চক্র সম্পর্কে জানো তাই না, ধারণা আছে না? ছোটবেলায় পড়ে আসতো, সমুদ্রের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়, সে বাষ্পীভূত হওয়ার পর মেঘে তৈরি, মেঘ উপর দিকে উঠে যে মেঘ তৈরি করে, মেঘ থেকে বৃষ্টি হয়, তাই না? আবার বৃষ্টির পানি পৃথিবীর সারফেসের উপর রান করে নদী, নালা, খাল, বিল এর মাধ্যমে আবার ওশানে পৌঁছায় যায়। তো এটা ছিল পানি চক্র। তো এখানে একটা নতুন টার্ম আছে, প্রিসিপিটেশন। ঠিক আছে, এই কনডেন্সড এয়ারটা পৃথিবীতে যখন ফিরে আসে এটা হলো প্রিসিপিটেশন। এখানে বৃষ্টি হিসেবে আসতে পারে, শিলাবৃষ্টি হিসেবে আসতে পারে, তারপর স্নো হিসেবে আসতে পারে, হেইল হিসেবে আসতে পারে। ঠিক আছে, এগুলো সবগুলোকে একটা মোটা দাগে প্রিসিপিটেশন বলে। তো বৃষ্টির পানি যখন পৃথিবীর সারফেসে আসে বা আর্থ সারফেসে আসে, তখন কিছু পানি সারফেসের উপর দিয়ে গড়ায় গড়ায় ওভার ফ্লাডেড হয়ে কোথায় চলে যায়, পুকুরে চলে যায়, খালে যায়, নদীতে যায়, আবার খাল নদী হয়ে নদী থেকে সমুদ্রে চলে যায়, আবার সমুদ্র থেকে পানিটা কি হয়ে যাচ্ছে, পানি চক্রের অংশ গ্রহণ করছে। এখন কিছু অংশ যে সারফেসের উপর রান করতেছে, আর কিছু অংশ কি করে পৃথিবীর সারফেস দিয়ে মাটির কণার ফাঁক দিয়ে মাটির নিচে বিভিন্ন স্তরে ট্রাভেল করে, মানে পেনিট্রেট করে, মাটির নিচে চলে যায়। ঠিক আছে, মাটির নিচে যখন চলে যায়, মাটির নিচে কোনো একটা ওয়াটার বিয়ারিং বা কোন একটা স্তরে এই পানিগুলো জমা হয়, এবং পানিগুলো শুধুমাত্র জমাই হয় না, এই পানিগুলো আবার মাটির নিচ দিয়ে ফ্লো করতে থাকে, মানে মাটির নিচে, মাটির স্তরের ভিতরে ফ্লো করতে করতে এট দ্য এন্ড অফ দ্য ডে আবার ওশনে যে পৌঁছায় যায়। তো যে পানিটা আমাদের আর্থের সারফেসে থেকে যায়,
বা অ্যাটমসফিয়ারে এক্সপোজ থাকে, নদী, নালা, খাল, বিল, লেক, এগুলোকে বলা হয় সারফেস ওয়াটার। অ্যান্ড মাটির নিচে যে পানিটা থাকে তাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার। তো সোর্স আমাদের দুইটা, একটা সারফেস ওয়াটার সোর্স, একটা গ্রাউন্ড ওয়াটার সোর্স। মাটির নিচ থেকে আমরা পানি কালেক্ট করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা সারফেস ওয়াটারের সোর্স থেকে পানি নিতে পারি। যেমন তোমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এই বইটাতে, মেয়াজি স্যারের বইটাতে, এখানে তোমরা আরো ভালোভাবে এটার ব্যাখ্যাগুলো করতে পারবা। সোর্স হলো একটা সারফেস ওয়াটার সোর্স। সারফেস ওয়াটার সোর্স বলতে বোঝাচ্ছে এখানে কি আছে, স্ট্রিম মানে প্রবাহিত কোন একটা জলরাশি, নদী নালা হইতে পারে, খাল হইতে পারে, লেক হইতে পারে, পন্ড হইতে পারে, রিজার্ভার যেখানে কিনা আমরা ইন্টেনশনালি পানি জমায় রাখি, বা ওশন। ঠিক আছে, এগুলো হলো আমাদের সারফেস ওয়াটার সোর্স। এখান থেকে যদি আমি ওয়াটারের সাপ্লাই নিতে চাই তখন সেটাকে বলা হয় সারফেস ওয়াটার সাপ্লাই। তো এখানে দেখা যাচ্ছে সারফেস ওয়াটারটা খুব বেশি পলিউটেড, খুবই বেশি পলিউটেড, কারণ এখানে বাইরে থেকে যে কেউ ময়লা আবর্জনা ফেলতে পারে। তোমরা বুড়িগঙ্গার পানি দেখলেই বুঝতে পারবে কতটা ভালো। এখানে মাইক্রো অর্গানিজম থাকতে পারে, রোগ সৃষ্টিকারী রোগ জীবাণু থাকতে পারে, অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার বলতে বোঝাচ্ছে কি, অর্গানিক কম্পোনেন্ট, তোমাদের কিচেন থেকে যে ওয়েস্টটা ফেলতেছো, বা যদি মরা পশু প্রাণী এখানে ফেলে দেওয়া হয় তাহলে এগুলো অর্গানিক ম্যাটার। তারপর মিনারেল, কিছু মিনারেল থাকতে পারে, এছাড়াও আরো কিছু পলিউটিং সাবস্টেন্সেস থাকতে পারে। সারফেস ওয়াটারটা খুবই পলিউটেড। এখান থেকে পানি নিতে গেলে, পানি ব্যবহারের আগে আমাদের এক্সটেন্সিভ ট্রিটমেন্ট দরকার, এক্সটেন্সিভ ট্রিটমেন্ট, বিশাল বড় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দরকার, যেখানে কিনা এই পলিউটেড ওয়াটারের পলিউশন গুলো, ইম্পিউরিটিস গুলো রিমুভ করা যায়, তারপরে সে পানিটাকে আমাদের সাপ্লাই দিতে হবে। আর গ্রাউন্ড ওয়াটার সাপ্লাই যদি বলি, গ্রাউন্ড ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি তো বললামই, প্রিসিপিটেশনের পর ওয়াটারের কিছু পোর্শন আমাদের গ্রাউন্ডের মধ্যে চলে যায়। গ্রাউন্ডের মধ্যে এই পানিটাকে, গ্রাউন্ডের মধ্যে পানিটা কি থাকে, জমা হয়ে থাকে, স্টোর হয়ে থাকে, যেগুলোকে আমরা অ্যাকুইফার বলি। ইনশাআল্লাহ এরপরে চ্যাপ্টারগুলোতে আমরা দেখব, সেখান থেকেও আমরা এই পানিটা কালেক্ট করতে পারি। এখানে একটা উল্লেখ্য বিষয় যে এই সারফেস থেকে যে পানিটা মাটির নিচে পেনিট্রেট করবে তখন কিন্তু সে প্রথমে কিছু মাইক্রো অর্গানিজম, কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেনের সাথে কি হয়ে যায়, মিলায়া যায়, বা কিছু মিনারেল, গত সেমিস্টারে তোমরা পড়ছো, মিনারেল পানির মধ্যে ডিজলভ হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে যাওয়ার পর উপরের সারফেস গুলোতেই দ্রবীভূত হয়, তারপরে ধীরে ধীরে যখন নিচের দিকে আসে এই মাটির স্তর গুলো কি করে, ফিল্টারের মতো কাজ করে। সেখানে কিছু কিছু ডিজলভ পার্টিকেল গুলো কি হয়ে যায়, ফিল্টার্ড হয়ে যায়, কিছু প্যাথোজেন বা কিছু ময়লা ফিল্টার্ড হয়ে যায়। এর জন্য গ্রাউন্ড ওয়াটারে যে পানিটা জমে সেখানে কি আমাদের এই বড় বড় কোনো ইম্পিউরিটিস থাকে না, বড় বড় কোনো ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে না, কিন্তু কিছু ডিজলভ মিনারেল থেকে যায়। যেমন বাংলাদেশে কিন্তু তোমরা আর্সেনিক নিয়ে কথা শুনছো, নাম শুনছো, আর্সেনিক পলিউশন। অনেক ডিপ টিউবওয়েল পশ্চিমাঞ্চলের দিকে বেশি, উত্তরাঞ্চলের দিকেও আছে, যেখানে টিউবওয়েলের পানিতে মিনারেল আছে। সেই মিনারেলটা কি, আমাদের আর্সেনিক আছে, আয়রন আছে। ঠিক আছে, এখন একটু সহনীয় মাত্রায় হইলে আমাদের কি করতে হবে, এই পানিটাকে আমরা ব্যবহার করতে পারবো ডিরেক্ট। আর যদি সহনীয় মাত্রার চেয়ে বেশি হয়ে যায় তখন এই পানিটা আমরা ব্যবহার করব না, বা ব্যবহার করতে গেলেও আমাদের কিছু ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগে, কিছু ট্রিটমেন্ট অংশ লাগে, যেরকম আয়রন রিমুভাল আছে, তারপর আর্সেনিক রিমুভাল আছে। ঠিক আছে, তো তোমার ইঞ্জিনিয়ার, তুমি কোন সোর্স থেকে পানি নিবা সেটাকে জানার আগে তোমাকে পানিটা কালেক্ট করতে হবে। তুমি নদীর থেকে পানি নিতে চাইলে পানি কালেক্ট করে তার টেস্ট করে দেখতে হবে আসলে এর কোয়ালিটি, ইম্পিউরিটিস কি আছে, সেটা কি আমরা ইম্পিউরিটিস ট্রিট করে ব্যবহার করব না ট্রিট করে ব্যবহার করব না, এটা মাথায় রাখতে হবে। আবার গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে সেম, পানি পাইলা তুমি দেখতেছো পরিষ্কার পানি, কিন্তু তার মধ্যে কিন্তু মিনারেল ডিজলভ থাকতে পারে। তো মিনারেল যদি ডিজলভ থাকে তাহলে এই মিনারেলটাকে রিমুভ করে আমাদের সোর্সটাকে চুজ করতে হবে। তো ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে কোন সোর্স থেকে পানি নিবা, কোনটাকে তোমার সোর্স, ধরো তুমি একটা এরিয়াতে, ধরো তোমার নিজের জেলা শহরে বিশাল বড় একটা জায়গাতে নতুন একটা সিটি তৈরি করতেছে, তাহলে এই সিটির মানুষদের জন্য ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে। তোমাকে বললো তুমি এখন ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা কিভাবে করবা, তুমি দেখলো ঠিক সিটির পাশে একটা কি আছে, নদী আছে। এখন তোমার মাথায় আসতে পারে যে এই সিটির নিচে যদি পানি থাকে, সে পানিটা যদি আমরা নিতে পারি সেটা একটা অ্যাপ্রোচ হইতে পারে, বা আমার নদী থেকে প্রবাহিত নদী থেকে আমরা পানি নিতে পারি কি না। তো এখানে তিনটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ওয়াটারের কোয়ান্টিটি, কোয়ালিটি এবং কস্ট। এর উপর ডিপেন্ড করে তুমি সোর্সটাকে চুজ করবা। তো প্রথম হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি বলতে বোঝাচ্ছে তোমার যে চাহিদা, তুমি যে সিটিটা বানাচ্ছ সেখানে যে ওয়াটার সাপ্লাইয়ের যে চাহিদা, সেই চাহিদাটা তোমার ওই সোর্সটা সাপ্লাই দিতে পারতেছে কিনা। তো তোমরা তো জানোই মনসুন বা বৃষ্টিকালে, বৃষ্টির সময় নদীতে পানি থাকে বেশি, তাই না, প্রবাহটা বেশি থাকে।
আবার ড্রাই সিজনে প্রবাহটা কমে যায়। এখন বলো তো তোমার যতটুকু চাহিদা সেই চাহিদা যদি ওই স্ট্রিমের মিনিমাম ফ্লোতে কম হয় তাহলে তুমি কি ওই সোর্সটাকে চুজ করবা? আমি যদি একটু নিউমেরিক্যালি বলি, ধরো নদীতে বর্ষার সময় ফ্লো থাকে 1000 ইউনিট আর ড্রাই সিজনে ফ্লো থাকে 500 ইউনিট, কিন্তু তোমার চাহিদা 600 ইউনিট, তাহলে কি তুমি ওই নদীটাকে চুজ করবা সোর্স হিসেবে? না স্যার, চুজ করবে না। কেন চুজ করবে না? এই কারণে যে বৃষ্টির সময় তো আমি পানি পাবো, কিন্তু ড্রাই সিজনে আমার প্রয়োজন অনুযায়ী পানি পাবো না, যেটা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটারের যে অবজেক্টিভ আছে সেটা ফুলফিল হবে না, তাই না? আবার তুমি একটা দেখো, তোমার দরকার 500 আর মিনিমামও আছে 500, তখনও কি তুমি পানির ওই সোর্সটাকে সিলেক্ট করবা? মানে নদীতে মনসুনে 1000 ইউনিট পানি যায় আর ড্রাই সিজনে 500 ইউনিট পানি যায়, আর তোমার চাহিদাও হলো 500 ইউনিট, তাহলে তুমি ওই সোর্সটাকে চুজ করবা কি? না স্যার। কেন? কেন? উত্তরটা হইল ওর নদীর গতিপথের চলার জন্য মিনিমাম কিছু পানির বা স্ট্রিমের বা কিছু ফ্লো থাকতে হবে। আমি সব পানি যদি নিয়ে নেই তাহলে তো ওই নদীর আর টিকবে না, তাই না? দ্যাটস ওয়াই আমরা কি করব, আমাদের চাহিদা যাতে এটা মিনিমাম থেকেও কম হয় এইরকম চুজ করবো। ঠিক সিমিলারলি যদি গ্রাউন্ড ওয়াটারের কথা চিন্তা করো, তোমাদের অ্যাকুইফার, তোমরা যা শুনতেছো তো ঢাকার পানির স্তর ধীরে ধীরে কমে নিচে নেমে যাচ্ছে, এটা শুনছো না? ঢাকা শহরের পানির স্তর। জি স্যার। এটা কেন? আমার বৃষ্টির পানি বা বিভিন্ন ধরনের রান অফ সিপেজ ডিফারেন্ট কারণে আমাদের যে গ্রাউন্ড ওয়াটারের পানিগুলো জমে গেছে, এখন আমি যদি পানি বের করে নিই তার তুলনায় কম পানি যদি আবার ওই জায়গায় ফেরে, মানে রিচার্জ যদি হয় কম রাদার দ্যান তোমার এক্সট্রাকশন, তাহলে কি ওই স্তরটা ধীরে ধীরে নেমে যাবে। তখন তোমাকে চুজ করতে হবে এমন সোর্স থেকে, গ্রাউন্ড ওয়াটার সোর্সটা আমি যে চুজ করতেছি সেটা কি টাইম টু টাইম রিচার্জ হয় কিনা। রিচার্জ মানে কি, বৃষ্টি হওয়ার পর সেই পানিটা আবার ওই পার্কুলেশনের মাধ্যমে, ইনফিল্ট্রেশনের মাধ্যমে আমার গ্রাউন্ড ওয়াটারে সে ফিরে আসতেছে কিনা। যেমন ঢাকা শহরে পুরোটাই কনক্রিটের জঙ্গল, তাই না? কনক্রিট, মাটি ভেদ করে কোনো পানি মাটির নিচে যাইতে পারে না, যার কারণে তুমি যে পানিটা মাটির নিচ থেকে তুলে নিয়ে আসতেছো সেই শূন্যস্থানটা তো পূরণ করার মতো পানি আর কোথাও পাচ্ছে না, যার কারণে ধীরে ধীরে আমাদের রিজার্ভটা কমে যাচ্ছে এবং পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে। তো এখানে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে তোমাকে সোর্সটাকে চুজ করতে হবে। তারপর কোয়ালিটি, তোমার দেখতে হবে কোন সোর্সের কোয়ালিটিটা ভালো। যে সোর্সের ওয়াটার কোয়ালিটি ভালো ঠিক সেই সোর্স থেকে তোমাকে পানিটা চুজ করতে হবে বা সোর্স হিসেবে তাকে সিলেক্ট করতে হবে তোমার সাপ্লাই সিস্টেমের জন্য। এখানে কস্টটা মেইন ফ্যাক্টর। কস্টটা হইলো তোমার যদি সারফেস ওয়াটার থেকে পানি নিতে গেলে ট্রিটমেন্টের প্রয়োজন হয় আর গ্রাউন্ড ওয়াটার থেকে পানি নিতে গেলে ট্রিটমেন্টের না প্রয়োজন হয়, তাহলে তুমি কোনটাকে চুজ করবা? সারফেস ওয়াটারকে ব্যবহার করতে গেলে আমাকে ট্রিটমেন্ট প্রয়োজন, কিন্তু গ্রাউন্ড ওয়াটারকে ব্যবহার করতে গেলে আমার ট্রিটমেন্ট প্রয়োজন নেই, তখন তুমি কি চুজ করবা? গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে। আবার তুমি দেখতেছো গ্রাউন্ড ওয়াটার হয়তো বা আগামী 5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে আর রিচার্জের সুযোগ নাই, তখন তুমি কি অ্যাপ্রোচে যাবা? সারফেস। হ্যাঁ, তখন তোমাকে কস্ট, হ্যাঁ তখন তোমাকে এর জাজমেন্টটা দিতে হবে আসলে আমার কোথায় খরচটা বেশি কম হবে, কোন টেকনোলজিতে গেলে আমার ইনিশিয়ালি ডেভেলপমেন্ট কস্টটা কম হবে, সেটাকে তো অপারেশনে রাখতে হবে। অপারেশনে রাখতে গেলে এখানে একটা জিনিস দেখো, তোমার সোর্স থেকে পানি তোমার সিটিতে আনতে পাইপের মধ্যে আনতেছো, পাইপ এখন তোমার সিটি এমন যদি হয় সোর্সটা তোমার সিটি থেকে একটু উঁচু উঁচু জায়গায় আছে, তাহলে জাস্ট তুমি পাইপ বসাইলা, গ্রাভিটি ফ্লোতে পানিটা তোমার কাছে চলে আসবে। আর তুমি যদি একটা ফ্ল্যাট এরিয়াতে ওয়াটার সাপ্লাই করতে চাও তখন কিন্তু তোমাকে এডিশনাল অনেকগুলো পাম্পিং স্টেশন লাগবে পাইপের মধ্যে দিয়ে ফ্লো মেইনটেইন করতে গেলে। তখন এইসব কিছু মাথায় নিয়ে তোমাকে সোর্স অফ সাপ্লাই চুজ করতে হবে, ঠিক আছে। এরপর যদি বলি আমি কালেকশন সিস্টেম, তো কালেকশন সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, আমি যে সাপ্লাই সোর্সটাকে চুজ করলাম সেই সোর্স থেকে ওয়াটারটাকে আমি কিভাবে নিব। তো যদি আমি গ্রাউন্ড ওয়াটারের উদাহরণ দিই, যেমন দেখো আমরা টিউবওয়েলের মাধ্যমে ওয়াটারটাকে কালেক্ট করতে পারি। কালেক্ট বলতে বোঝাচ্ছে যে লোকেশনে আমার ওয়াটারটা থাক তাকে আমি আর্থের সারফেসে নিয়ে আসবো। বুঝতে পারছো কালেকশন কাকে বলে? আমার আর্থের সারফেসে পানিটাকে নিয়ে আসবো। যেরকম ডাক টিউবওয়েল বা ডাক ওয়েল, যেগুলো ওয়েল আছে বা কূপ আছে, টিউবওয়েল এর কাজ কি হচ্ছে, টিউবওয়েল কিন্তু একটা পাম্প,
এর মাধ্যমে গ্রাউন্ডের নিচ থেকে পানিটাকে আমরা কালেক্ট করতেছি। এটা হলো কি গ্রাউন্ড ওয়াটার সোর্সের কালেকশন ডিভাইস। আবার যদি নদীর পানি নিতে চাও তাহলে কি হয়, পাম্পের মাধ্যমে নদী থেকে পানিটাকে নদীর পাড়ে বা ব্যাংকে কোনো একটা জায়গায় কালেক্ট করে নিয়ে আসা হয়। তাহলে এটা হলো তার কালেকশন সিস্টেম। বুঝাতে পারলাম? এগুলোকে বলা হয় ইনটেক স্ট্রাকচার। ইনটেক স্ট্রাকচার ফ্যাসিলিটেড উইথ পাম্পিং। ইনটেক স্ট্রাকচার ফ্যাসিলিটেড উইথ পাম্পিং। তো কালেকশনটা হলো কি, সোর্স থেকে ওয়াটারটাকে একটা রিজনেবল আর সারফেসে নিয়ে আসা, এটা হলো কালেকশন। এরপর ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা কি, ওয়াটার কোয়ালিটি আমার সোর্সে যেমন আছে সেটাকে আমার কনজিউমারের প্রয়োজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী এবং তার কোয়ালিটিতে উন্নীত করাটাকে বলা হয় ট্রিটমেন্ট। তো আমরা জানি আমাদের ওয়াটারে ফিজিক্যাল ইম্পিউরিটিস থাকে, কেমিক্যাল ইম্পিউরিটিস থাকে, বায়োলজিক্যাল বা মাইক্রোবায়োলজিক্যাল ইম্পিউরিটিস থাকে। ঠিক আছে? যেরকম কালার থাকতে পারে, সেখানে থাকতে পারে টেস্ট থাকতে পারে, অর্ডার থাকতে পারে, টার্বিডিটি মানে স্বাদ থাকবে, গন্ধ থাকবে, কালার থাকবে। এই জিনিসগুলোকে আমাকে কিন্তু রিমুভ করতে হবে প্রথমে। ঠিক আছে? কারণ এগুলো তো অ্যাকসেপ্টেবল না। এরপর যদি ডিজিজ কজিং কিছু মাইক্রো অর্গানিজম থাকে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন থাকে, এইগুলোকে কি করে নিতে হবে, মেরে ফেলে দিতে হবে। ঠিক আছে? এছাড়া যদি কোনো মিনারেল থাকে, হেভি মেটাল থাকে, এইগুলো থাকে, এইগুলোকে আমাদের রিমুভ করতে হবে। তো ট্রিটমেন্ট যেটা তোমাদের ম্যাডামে আরেকটা মানে অ্যাক্টিভিটি পড়াবে, সেখানে ম্যাডাম এই ট্রিটমেন্টের প্রসেসটা দেখাবে। কিন্তু ট্রিটমেন্টের প্রসেসটা দেখার আগে জানতে হবে ওয়াটারের কি কি কোয়ালিটি আমার খারাপ, সেই কোয়ালিটি গুলোকে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে টু দ্য সার্টেন অ্যাকসেপ্টেবল লিমিট। তো এটা হয়ে গেল আমাদের ওয়াটার সাপ্লাইয়ের ট্রিটমেন্ট প্রসিজার। তো দেখো সারফেস ওয়াটারে কিন্তু খুব বেশি ট্রিটমেন্ট দরকার, আর গ্রাউন্ড ওয়াটারে তুলনামূলকভাবে কম। কিন্তু গ্রাউন্ড ওয়াটারে যদি মিনারেল থাকে, সেই মিনারেল রিমুভারের ব্যবস্থাও থাকতে হবে। এরপর হলো ডিস্ট্রিবিউশন সিস্টেম। ডিস্ট্রিবিউশন সিস্টেম মোটা দাগে বলা যায় ইন্ডিভিজুয়াল কনজিউমারের কাছে এই ওয়াটারটাকে পৌঁছায় দেওয়া। যে সোর্স থেকে কালেক্ট করলা সেই পানিটাকে কনজিউমারের ব্যবহারযোগ্য তৈরি করে কনজিউমারের কাছে ইন্ডিভিজুয়ালি পৌঁছায় দেওয়া, এটাকে বলতেছে আমাদের কি ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে? তো এই ডিস্ট্রিবিউশন সিস্টেম পাইপের মাধ্যমে হতে পারে, এই ডিস্ট্রিবিউশন সিস্টেম আবার হতে পারে কি একটা কমিউনিটি বেসড ডিস্ট্রিবিউশন সিস্টেম হতে পারে। মানে ধরো বস্তি এলাকাতে প্রতিটা তো ফ্যামিলিকে একটা করে টিউবওয়েল দেওয়া যাবে না, বা পাইপ ওয়াটার নেটওয়ার্ক দিলেও সবার বাড়িতে তো একটা ট্যাপ পৌঁছানো সম্ভব হবে না। তখন ধরো 10টা পরিবারের জন্য একটা পাইপলাইনের মাধ্যমে একটা ওয়াটার পয়েন্ট থাকবে, যেখান থেকে ওই 10টা পরিবার পানি নেবে। এটা হলো এক ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেম। আবার আমাদের একটু মানে ইকোনমিক্যালি যাদের স্ট্যাটাস ভালো, তারা কি করবে, তাদের বাড়িতে পানিটা পৌঁছায় যাবে। যারা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকে, বিল্ডিং পর্যন্ত যাতে অ্যাডুকুয়েট অ্যামাউন্টের, ওই বিল্ডিং এ যত পানি দরকার সেই অ্যামাউন্টের পানিটা পৌঁছাতে পারে, সেটার ব্যবস্থা করাটা হলো ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাজ। আর গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা কিছুটা এরকম, রুরাল এরিয়াতে তো পাইপ ওয়াটার নেটওয়ার্ক নাই, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েল, ডাগ ওয়েল, তারপর হচ্ছে টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল, এগুলাকে ব্যবহার করা হয়। তো বাংলাদেশে প্রায় তোমরা তো দেখলাম রুরাল পপুলেশনের 97% ড্রিঙ্কিং এর জন্য আন্ডার টিউবওয়েল ফ্যাসিলিটির মধ্যে আছে। মানে অন্তত একটা ছোট কমিউনিটি অথবা প্রতিটা হাউস হোল্ডে একটা করে ওয়াটার পয়েন্ট টিউবওয়েলের মাধ্যমে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো একটা কি ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো আমরা এই কম্পোনেন্ট গুলোকে জাস্ট সংজ্ঞা আকারে এর কাজটা কি এ বিষয় সম্পর্কে আজকে জানলাম। তো এরপরে এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ আগামী দিন আমাদের শেষ হয়ে যাবে, তারপর আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। এই এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আসছে কিনা? আমি যদিও গ্রাউন্ড ওয়াটার নিয়ে কথা বলছি কিছু, কিন্তু তোমাদের এই টপিকটা এরপরে অনওয়ার্ড টপিক গুলো মোটামুটি থাকবে যে তোমাদের পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেমটা ইন আরবান এরিয়াতে কেমন হয়, কিভাবে এই কম্পোনেন্ট গুলো অপারেটেড হয়, এই কম্পোনেন্ট গুলো কিভাবে ডিজাইন করা হয়, এই কম্পোনেন্টের কাজটা কি, এই কম্পোনেন্ট বিষয়ে বিশদভাবে আমরা জানবো বেসড অন আরবান ওয়াটার সাপ্লাই সিস্টেম। তো এখন বলো তো কারো কোনো কোয়ারি কোশ্চেন আছে কিনা এখানে? বা কারণ মনে কি কিছু প্রশ্ন জাগতেছে এসবের উপর, এসব জানার পর? তোমরা কি আছো?
স্যার। আচ্ছা, তো বলো তো কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু বললাম বুঝতে পারছো? স্যার কোশ্চেন নাই। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করি, ইনশাআল্লাহ আগামী দিন আবার দেখা হবে। জি স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম।